তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষকর। শুরুতেই জানাবো বার্তাকক্ষের সবশেষ। এমপি আজিম হত্যার তদন্তে নামছে কলকাতার সিআইডি। বাংলাদেশ ও ভারতে আটক 5 জন। আজিমকে পরিকল্পিতভাবে খুন করে বাংলাদেশিরা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারে প্রধানমন্ত্রীর সহায়তা দাবি মেয়ের। পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে বাজেটে, নেতিবাচক প্রভাবের শঙ্কা। তেহরানে রাইসির জানাজায় হাজারো মানুষের ঢল, সর্বস্তরে শ্রদ্ধার পর মাশহাদে দাফন হবে কাল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে তারা। বুধবার কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়ার খবর পাওয়া যায়। একে হত্যা হিসেবে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। চিকিৎসার কথা বলে এমপি আনোয়ারুল আজিম কলকাতায় যান 12ই মে। তবে 14ই মে তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় স্বজনদের যোগাযোগ। 18ই মে বরানগর থানায় তার খোঁজ চেয়ে সাধারণ ডায়েরি করেন সেখানকারই এক স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস। এর পরপরই তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তারা বলছেন 12ই মে কলকাতায় এসে বরানগরের মণ্ডলপাড়া লেনের এই গোপাল বিশ্বাসের বাড়িতেই উঠেছিলেন আজিম। তবে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে যান সেখান থেকে। সবশেষ বরানগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে আনোয়ারুল আজিমকে দেখা যায় গাড়িতে উঠতে। এরপর নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে 13ই মে উঠেছিলেন আজিম। সেখানে তার সঙ্গে 3 তরুণ ও এক নারী ছিল বলেও জানাচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম। আজিম হত্যার ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। দ্রুত তদন্তের মাধ্যমে এই হত্যার রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে তারা। আমরা তদন্ত নিয়ে নিয়েছি, আমাদের ফরেনসিক টিম আর ফিঙ্গার এক্সপার্ট ফ্ল্যাটে আছে, ওরা ম্যাটারটা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব এর তদন্ত এবং আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনার্ট করব কি হয়েছে। এই ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছে তারা। পুরো ঘটনা প্রবাহে নজর রাখছে বাংলাদেশ দূতাবাসও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সব কথা বলেন মন্ত্রী। নিখোঁজের 8 দিন পর কলকাতায় একটি ফ্ল্যাট থেকে এমপির মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ 13 মে ভারত থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। 19 মে উদ্বিগ্ন হয়ে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবিকে অবহিত করেন। তারপর থেকে শুরু হয় অনুসন্ধান। নিখোঁজের 8 দিন পর কলকাতায় পাওয়া গেল আনোয়ারুল আজিমের মরদেহ। কলকাতা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে সেখানে আটক করা হয়েছে 2 জনকে। তবে এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধানমন্ডিতে নিজ বাসভবনে এক বৈঠক শেষে মন্ত্রী বলেন, এই ঘটনায় এরই মধ্যে বাংলাদেশে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার মোটিভ পরে জানানো হবে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এ নিয়ে ডিবি প্রধান জানান, শেরে বাংলা থানায় মামলা হলে তদন্ত শুরু হবে। এটা কি ঘটনা এটা আমাদের তদন্ত চলছে। কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম। এর 2 দিন পর থেকে তিনি নিখোঁজ হন।
এরপর 18 মে গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তি উত্তর 24 পরগনা জেলার বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাবার হত্যার বিচার চাইলেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্যে করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। ভারতে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে তার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মী ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। ভারতের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার নিউ টাউন থেকে। এ খবর ছড়িয়ে পড়লে সংসদ সদস্যের নিজ এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে তার বাড়ি ও দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেন কর্মী সমর্থক ও স্বজনেরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন, এলাকায় বেশ জনপ্রিয় নেতা ছিলেন সংসদ সদস্য আজিম। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশতেন তিনি, যে কারণে এলাকার জনগণ তাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে কাউকে কোনোদিন শত্রু মনে করেনি। সে নির্ভয়তে এলাকায় একা একা মোটরসাইকেলে চলেছে, মানুষের ভালোবাসা দিয়েছে। তার ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে খুব কাছাকাছি থেকেই উনি চলেছেন। আনোয়ারুল আজিম আনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা করেছে তাদের তদন্ত করে আমি তাই নিয়ে আসে সঠিক বিচার চাই। ভিন্ন দেশে সংসদ সদস্যকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন দলের নেতারা। ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি তাদের। আমাদের যে প্রাথমিক কাজ আছে সেই কাজগুলো সেরেই আমরা বিশ্বাস করি যত দ্রুত আমাদের সাংসদের লাশ বাংলাদেশে পৌঁছানো সম্ভব সেই চেষ্টা করা হচ্ছে সরকারের। টেলিভিশন বিভিন্ন মানুষ বলছিল যে তিনি হেফাজতে আছেন, কিন্তু আমরা জানি না কার হেফাজতে। আজকে আমরা টেলিভিশনে জানতে পারছি না লাশ উদ্ধার করা আছে। আনোয়ারুল আজিম আনার 2014 থেকে 2024 সাল পর্যন্ত টানা 3 বার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 28 মে থেকে 11 জুন পর্যন্ত 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এতে থাকবে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ। এ সময় ফখরুল আরও অভিযোগ করেন, লুটপাট দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে ফখরুল বলেন, এটি গোটা দেশের জন্য লজ্জার। বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলেই এমন নিষেধাজ্ঞা। সংবাদ সম্মেলনে কলকাতায় এমপি আজিমের হত্যা ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। আমরা কি মনে করি এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। এমপি আনোয়ারুল আজিমের বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একজন এমপি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে তা জানিয়ে যাওয়ার কথা বলেও উল্লেখ করেন তিনি। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল বন্ধু রাষ্ট্রকে দায়ী করে যে বক্তব্য দিচ্ছেন তা সমীচীন নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তারা কাকে ভিসা নিষেধাজ্ঞা দিল তা নিয়ে মাথা ব্যথা নেই। সেনাবাহিনী চলে নিজস্ব নিয়মে, এতে ব্যত্যয় হলে প্রধানমন্ত্রী ছাড় দেবেন না বলেও জানান ওবায়দুল কাদের। গাজায় 35,000 মানুষকে হত্যা করা হয়েছে। নেতানিয়াহু যা করছেন তা হিটলারের গণহত্যার সমতুল্য বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক আছে, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান
তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও হয়, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ। কালো টাকার মালিকদের আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আসছে বাজেটে কর বাড়ছে 5%। কর্মকর্তারা জানিয়েছেন আগামী অর্থ বছরে 15% কর দিয়ে অবৈধ অর্থ সম্পদ বৈধ করা যাবে, জানিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা। করোনায় টালমাটাল অর্থনীতির গতি পুনরুদ্ধারে 2020-21 অর্থ বছরের বাজেটে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি 10% কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয় এনবিআর। বিধান করা হয় সুযোগ গ্রহণকারীরা কোথাও প্রশ্নের মুখে পড়বেন না। এনবিআরের হিসেবে তখন লুকোনো ফ্ল্যাট, টাকা ও বিনিয়োগ কর নথিতে দেখান 11,859 জন। বৈধ হয় প্রায় 20,000 কোটি টাকা, কর আসে 2,000 কোটি টাকা। দেশের অর্থনীতি এখনো নজিরবিহীন সংকটে। খরচ মেটাতে সরকারের যেমন দরকার বাড়তি টাকা, অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়ানো দরকার। তাই আবারও সম্পদ বৈধ করার সুযোগ অবারিত করতে চায় এনবিআর। কর্মকর্তারা জানান 15% কর দিয়ে গোপন ফ্ল্যাট, নগদ টাকা ও সঞ্চয়পত্র আয়কর রিটার্নে দেখানোর সুযোগ দেয়া হতে পারে। সুযোগ গ্রহণকারীরা আইনি জটিলতায় পড়বেন না এমন নিশ্চয়তাও থাকতে পারে। আমার যদি মনোবলটা দুর্বল হয়ে থাকে, আমি তখন সাদা টাকার থেকে কালো টাকা আয় করার চেষ্টা করব। কারণ সাদা টাকা আয় করলে আমার খরচ দিতে হবে 30%, আর যদি কালো টাকা আয় করি তাহলে আমার খরচ দিতে হবে 15%। এটা আসলে কোনো বিশ্বের কোথাও নেই। এই আইন একমাত্র বাংলাদেশেই চলে এবং এটা কোনোদিন কোনো অর্থনীতির জন্য ভালো না। অর্থনীতিবিদরা বলছেন অল্প কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাজস্ব ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বছরের পর বছর এই সুবিধা আপনার আছে এবং অন্য দিক থেকে আপনার এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম নাই। তো ফলে সার্বিকভাবে এইটার কার্যকারিতা আর তখন কিন্তু থাকে না। সুতরাং আমি মনে করি যে প্রাথমিকভাবে যেটা সরকারের পক্ষ থেকে এখন করা দরকার সেটা হলো যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে কালো টাকা কমানো। 2022-23 অর্থ বছরের বাজেটে বিদেশে পাচার করা অর্থ মাত্র 7% কর দিয়ে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হয়, কিন্তু একজনও সে সুযোগ গ্রহণ করেনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় রেমালের রূপ নেবে কিনা, কতটা শক্তিশালী হবে বা কোন অঞ্চলে আঘাত হানবে তা আরও 2 দিন পর বোঝা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যাই হোক না কেন, রোববার থেকে সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবারও বেড়েছে গরমের তীব্রতা। ঢাকা, চট্টগ্রাম, যশোর সহ 9 জেলা এবং সিলেট বিভাগে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পটুয়াখালীতে 64 মিলিমিটার। নিম্নচাপ হোক বা সাইক্লোন হোক, তার হিট করার আগ পর্যন্ত এটা বৃষ্টি কমে যায়। তবে যখন একটা যে সিস্টেমটা গ্রো করেছে, এই সিস্টেমটা যখন কোস্টের কাছাকাছি চলে আসবে সেই সময় বৃষ্টি বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে আপনার 25 তারিখ পর থেকে সারা দেশে একটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এটা বেসিক্যালি 25, 26, 27 তারিখে। এটা যদি সাইক্লোন নাও হয় তারপরও একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উন্নতি অগ্রগতির স্বার্থে ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার আহ্বানে উদযাপন হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজধানীতে সকালে শান্তি শোভাযাত্রায় ধর্মমন্ত্রী বলেন, দেশে ধর্মীয় বিদ্বেষের কোনো স্থান নেই। দিনটি উদযাপনে নয়াপল্টনে শান্তি শোভাযাত্রার আয়োজন করে বিএনপিও। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় শান্তি শোভাযাত্রা। রমনা পার্ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। যোগ দেন নানা বয়স, শ্রেণী পেশার মানুষ। রঙিন ছাতা, ফুল হাতে বাহারি সাজে বর্ণিল রূপ পায় শোভাযাত্রাটি। এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণী স্মরণ করেন। এ সময় সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণ্ডগোল, যুদ্ধ
মৃত্যু সবকিছু চোখের সামনে ভেসে উঠছে। আজকে সেইগুলো থেকে ফিরে আসতে হলে আজকে গৌতম বুদ্ধের যে বাণী এটা অপরিহার্য আজকে দিনের জন্য। গৌতম বুদ্ধের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে অবশ্যই ভূমিকা রাখবেন। শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশের সুনাম ধরে রাখতে হবে সবাইকে। ধর্মের বিশ্বাসের ভিত্তিতে এই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করা হয়েছে এবং বাংলাদেশের বদনাম হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটি তারা দেখেছে। আজকে বঙ্গবন্ধু শেখ হাসিনা পুনরায় অসাম্প্রদায়িকতাকে তিনি ফিরে এনেছেন এবং সেটিকে রক্ষা করার জন্য যে আমার আপনাদের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির পক্ষ থেকেও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেলের মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর স্বপ্নে সুখী সমৃদ্ধ ও শান্তির দেশ গড়তে গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বিশ্বের সব বৌদ্ধ ধর্মানুসারীদের শুভেচ্ছা জানান। বলেন, মহামতি গৌতম বুদ্ধ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠে জীবের কল্যাণ ও সমৃদ্ধি চেয়েছেন। বর্তমানে বিভিন্ন দেশে চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের আর্থসামাজিক খাতেও। এই অস্থিরতার সময়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। সাতক্ষীরা, ঝালকাঠি ও শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় 17 জন আহত ও 20টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিমের অভিযোগ, বিজয়ী চেয়ারম্যান ABM মোস্তাকিমের কর্মীরা গতরাতে ও আজ সকালে পিরোজপুর গ্রামে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এতে 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় 13 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সকালে ঝালকাঠি সদরের রাজপাশা গ্রামে সংঘর্ষে জড়ায় চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান ও নুরুল আমিন খান সুরুজের কর্মীরা। এতে 4 জন আহত হয়েছেন। এছাড়া শরীয়তপুর সদরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 8 জন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং। সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছান তিনি। সেখান থেকেই প্রথমেই উখিয়ার কুতুপালং 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরে 17 ও 18 নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নারীদের তৈরি করা হস্ত কুটির শিল্প ঘুরে দেখেন পেনি অং। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতাল ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। সোনালী মুরগির দাম বেড়েছে কাজী, প্যারাগন, নারীর সহ কয়েকটি প্রতিষ্ঠানের কারসাজিতে। তারা কয়েক মাস ধরে বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছে। তীব্র গরমে অনেক মুরগি মারা যাওয়ার সুযোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। এসব অভিযোগ করেছেন খামারিরা। বাজার নিয়ন্ত্রণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো তাগিদ ব্যবসায়ীদের। স্বাদে ভালো হওয়ায় বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সোনালী মুরগি। বর্তমানে ব্রয়লার মুরগির চেয়ে চাহিদা বেশি হওয়ায় দামও বেড়েছে আগের চেয়ে বেশি। 1 কেজির জন্য গুনতে হচ্ছে 400 টাকা। এতে বিপাকে ভোক্তারা। এই টাকা 400 টাকা সামনে আবার কোরবান আসতেছে। আমাদের তো এই কোরবানি যারা দিতে পারবে না তারা এই মুরগি কিনা তো সম্ভব হবে না। দেশে সোনালী মুরগি বেশি উৎপাদন হয় জয়পুরহাট, নরসিংদী, যশোর, সাতক্ষীরা এলাকায়। এখানকার খামারিদের দাবি তাপ প্রবাহে হিট স্ট্রোকে অনেক মুরগি মারা গেছে। বন্ধ হয়েছে বেশ কিছু খামার। এখনও এসব খামার নতুন করে চালু হয়নি। এতে সরবরাহে বড় সংকট তৈরি হয়েছে। 300 টাকার উপর পড়তা। এক বস্তা খাদ্য আগে ছিল 1200, 1500, 1600, এখন 3400 টাকা বস্তা এক বস্তা খাদ্যের দাম। 40% হাঁস এবং মুরগি আমি মারা গেছে। আমার মুরগিগুলো আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি নাই। ওই যে ঝর্ণা বা পানি করার পরেও আমি এটাকে কন্ট্রোল করতে পারি নাই। পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে সোনালী ও ব্রয়লার মুরগির বাচ্চার বেশিরভাগই উৎপাদন করে হাতে গোনা কয়েকটি কর্পোরেট গ্রুপ। চাহিদা বাড়লে বাচ্চার দামও বাড়ায় তারা। বর্তমানে প্রতিটি সোনালীর বাচ্চা কিনতে হচ্ছে 70 থেকে 76 টাকায়। খাবার ও ওষুধের দামও বাড়তি। সব মিলিয়ে বাড়তি উৎপাদন খরচের প্রভাব পড়েছে বাজারে।
সর্বোচ্চ 20 টাকা উৎপাদন খরচ একটা সোনালীর বাচ্চা, সেই বাচ্চাটা আমার 76 টাকায় কিনতে হচ্ছে। কর্পোরেট গ্রুপের বড় সিন্ডিকেট হচ্ছে আপনার পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা, যেটা আমরা প্রান্তিক খামাররা ক্রয় করি এবং এটা দিয়ে আমরা ডিম মুরগি উৎপাদন করি, কিন্তু 100% উৎপাদন করে কর্পোরেট গ্রুপ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা, এবং তারা আবার আংশিক ডিম এবং মুরগি উৎপাদন করে। অতএব আমরা বলতে চাই সরকারের নজর দেওয়া উচিত। দেশের ছোট বড় মিলিয়ে মুরগির খামার রয়েছে 80 থেকে 90 হাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আবাসিক এলাকায় আগের মতো চোখে পড়ছে না কাক। এর কারণ হিসেবে খাবার ও থাকার জায়গা কমে যাওয়ার কথা জানাচ্ছেন গবেষকেরা। প্রকৃত সংখ্যা কত সে তথ্য না থাকায় জুলাইয়ে জরিপে নামছে বার্ড ক্লাব। উঁচু গাছ কাটায় কাকের বংশবৃদ্ধিতে সংকট দেখা দিয়েছে কিনা তা নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিচ্ছেন তারা। নাগরিক জীবনের সহচর কাক, একসময় এর ডাকে ঘুম ভাঙত নগরবাসীর। উঁচু গাছের মগডালে বাস, এরা নিচে নামে শুধু খাবারের সন্ধানে। রাজধানীতে খোলা ডাস্টবিন কমে যাওয়ায় লোকালয়ে কমেছে এর আনাগোনা। তাই আগের তুলনায় পাড়া মহল্লায় এর সংখ্যা কমেছে প্রায় 50 ভাগ। এর বড় কারণ হিসেবে শহরের উঁচু গাছ না থাকার কথা বলছেন গবেষকেরা। বড় গাছগুলোতে এরা থাকে এবং খাবারের বড়ই অভাব, এবং খাবারের জন্য এরা সকালে উঠে অনেক দূরে দূরে চলে যায়, উড়ে চলে যায়, এবং ওই জায়গাগুলোতে সারাদিন থাকে, খাওয়া দাওয়া করে, আবার সন্ধ্যার আগে আগে এরা কিন্তু ফিরে। এবং এই গাছগুলোতে আশেপাশে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছগুলোতে চিলও থাকে এবং কাকও থাকে। কিন্তু কাকের পরিমাণ ওই যে বললাম যে 20 বছরের মধ্যে মোর দেন 50% কমে গেছে। রাজধানীর কাউরান বাজার, চন্দ্রিমা উদ্যান, হাইকোর্ট ও রমনা এলাকায় খাবারের সহজলভ্যতা হওয়ায় চোখে পড়ে এর উপস্থিতি। 15 বছর আগে বার্ড ফ্লুতে কাক মারা যাওয়ার তথ্য আছে বার্ড ক্লাবের কাছে। তবে রাজধানীতে এখন এর সংখ্যা কত তা নিয়ে কোনো তথ্য নেই। বর্জ্য সব এক জায়গায় ফেলা হচ্ছে। ঢাকার চারপাশে 10-12টা ডাম্প আছে, সেখানে গেলে কাক দেখতে পাবেন। যেসব দেশে বর্জ্য কমিয়ে ফেলেছে, বর্জ্য এমনভাবে নিয়ন্ত্রণ করে যে কাকের নাগালে পড়ে না, সেখানে কাক কমেই যাবে। ঢাকাতে এই জেলায় প্রথম কাক গণনা করব। কাক আমরা কয়েকটি এলাকা নির্বাচন করে এটাকে রোড ট্রানজ্যাক্ট বলে, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যত কাক দেখা হবে সেটা গণা হবে। গবেষকেরা জানাচ্ছেন পাতি ও দাঁড় কাক নামে 2 প্রজাতির কাক আছে দেশে। এর মধ্যে শহর অঞ্চলে সবচেয়ে বেশি চোখে পড়ে পাতি কাক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমেরিকার বিপক্ষে হারের পর দেশের উইকেট নিয়ে নাজমুল শান্ত সমালোচনা করায় হতাশ ও ক্ষুব্ধ প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বলছেন তারকাদের কাজ পারফর্ম করা অজুহাত দেয়া নয়। অন্যদিকে দ্রুত ভুল শোধরানোর পরামর্শ প্রধান নির্বাচকের। তা না পারলে বড় পরিবর্তন আনা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দাবি মেটাতে পারেনি ব্যাটাররা। শান্তর ব্যাখ্যা, উইকেট ছিল কঠিন। আমেরিকাতে সহজ উইকেট পেয়ে সেই শান্তই বললেন দেশের উইকেটে খেলার কারণে এমন হার। এমন অজুহাতে বিস্মিত দেশের প্রথম টেস্ট অধিনায়ক। সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। সেরা দল বাছাই করে আসার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগে এমন হারে হতাশ হয়েছেন। দুর্বলতা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে অন্য বাংলাদেশকে দেখতে চান। তা না হলে আরও বড় পরিবর্তনের আভাস দিলেন। ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। হারার ভয় দলের জন্য আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাহস নিয়ে অ্যাপ্রোচের পরিবর্তনের কথা বলছেন এই দুজন। টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এইগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যে পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। একটা ম্যাচে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা রাইট জায়গায় যদি আমাদের ফর্মে পিকটা ফেরত পাই বা সে পিকে থাকতে পারি, আই উইল বি হ্যাপি।
চরম হতাশ হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে মোমেন্টামের দেখা পেলে এখনও ভালো কিছু করার সামর্থ্য রাখে দল, সেই বিশ্বাস সাবেক দুই অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। তার সঙ্গী হবেন রিচার্ড ইলিংওয়ার্থ। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া সৈকত এবার আরেকটি প্রথমের সাক্ষী হতে যাচ্ছেন। 2 জুন যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। উদ্বোধনী ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আরও 7টি ম্যাচ পরিচালনা করবেন, যার মধ্যে 3 ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে, টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন 4 ম্যাচে। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন সৈকত। আম্পায়ারিং করেছেন 5 ম্যাচে। এছাড়া 2টি নারী বিশ্বকাপ ও 2018 নারী টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করেন সৈকত। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।